নমস্কার, লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গ ও রিতম লাইভের আয়োজনে এই আলোচনা সভায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই আলোচনা সভার বিষয়বস্তু হলো ভারতীয় নৃত্যকলা। আমরা মূল বিষয়ে যাওয়ার আগে আমরা একটি সঙ্গীত শুনব। সঙ্গীত পরিবেশন করবেন শ্রী কল্যাণ ভট্টাচার্য, যিনি একজন সঙ্গীত শিল্পী ও আমাদের লোকপ্রজ্ঞা নন্দীগ্রাম চর্চা কেন্দ্রের একজন নিয়মিত সদস্য। নমস্কার, আমি কল্যাণ ভট্টাচার্য, লোকপ্রজ্ঞা নন্দীগ্রাম চর্চা কেন্দ্রের একজন নিয়মিত সদস্য। আমি সৃজন ছন্দে আনন্দে গানে গাই। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে ছড়াক তব জটিল জটা শিশু শশীর কিরণ ছটা। ছড়াক তব জটিল জটা শিশু শশীর কিরণ ছটা। উমারে বুকে ধরিয়া সুখে উমারে বুকে ধরিয়া সুখে দোলো দোলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে। মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধ্বনি তরঙ্গে। মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধ্বনি তরঙ্গে। সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে। মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধ্বনি তরঙ্গে। সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে। ধুতরা ফুল খুলিয়া ফেলি জটাতে পদ চম্পা বেলি। ধুতরা ফুল খুলিয়া ফেলি জটাতে পদ চম্পা বেলি। হে আদি কবি নবীন বাণী হে আদি কবি নবীন বাণী বলো বলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে। ধন্যবাদ কল্যাণদা। এরপর স্বাগত ভাষণ রাখবেন ডক্টর শিল্পী শিগিরি মাইতি, যিনি এগরা সারদা শশীভূষণ মহাবিদ্যালয়ের একজন অধ্যাপিকা ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান। এছাড়াও তিনি আমাদের লোকপ্রজ্ঞা সঙ্গীতের নিয়মিত সদস্য। নমস্কার, রিতম বাংলা লাইফে আজ
প্রজ্ঞা প্রবাহ সর্বভারতীয় সংস্থার দক্ষিণবঙ্গ সংস্থা লোকপ্রজ্ঞা আয়োজিত শনিবাসরীয় বিশেষ আলোচনা সভা। আজকে আমাদের বিশেষ আলোচনা সভায় আলোচনার বিষয় ভারতীয় নৃত্যকলা। বক্তব্য রাখবেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রধান ডক্টর পুষ্পিতা মুখার্জি। লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের এই শাখাটি একটি সামাজিক বৈচারিক সংস্থা। সর্বভারতীয় যে প্রজ্ঞা প্রবাহ অর্থাৎ ভারতীয় যে প্রজ্ঞা লোকসমাজ তথা লৌকিক সংস্কৃতি জারিত হয়ে তার প্রভাবই আমাদের কাজ। ভারতীয় সমাজ ও সংস্কৃতি হিন্দু সভ্যতা যার আধারিত বিষয়। সারা বছর ধরে দক্ষিণবঙ্গ লোকপ্রজ্ঞা সংস্থা বাংলার পবিত্র ভূমিতে যিনারা জন্মগ্রহণ করেছেন সেই সব মনীষীদের চিরন্তন মনন ও দর্শন নিয়ে নানা আলোচনা করে থাকে। মনীষীদের এই চিন্তন ও মনন সারা সমাজে লোকপ্রজ্ঞা ছড়িয়ে দিতে চায়। আমাদের লোকপ্রজ্ঞা 5টি শর্তে পরিচালিত হয়। প্রথমত, আমরা কোনো রাজনৈতিক আলোচনা করি না। দ্বিতীয়ত, সব সময় সদর্থক বা ইতিবাচক কথা আলোচনা করি। তৃতীয়ত, বিষয়ভিত্তিক অনুশাসনবদ্ধ প্রমাণসিদ্ধ আলোচনা আমাদের লক্ষ্য। আমরা সময়ের প্রতি দায়বদ্ধ। পঞ্চমত, আলোচনার সময় নিজেদেরকে শান্ত ও ধীর রাখি ও দূরাভাস ও চলমান থেকে দূরে রাখি। আমরা আমাদের 5টি শর্তের পাশাপাশি 5টি কাজও করে থাকি। প্রথমত, গীতার শ্লোক অনুধাবন ও মননের দ্বারা প্রতিদিন ব্যক্তিগত সাধনার মাধ্যমে প্রজ্ঞাবান হওয়ার চেষ্টা করি। প্রতি মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট বিষয়ে ও সময়ে নিজেদের সমূহ বিকাশের জন্য নিয়মিত চর্চা কেন্দ্রে আলোচনা চালানো হয়। নির্ধারিত বিষয়ে কমপক্ষে বছরে একটি করে সভা করে থাকি। চতুর্থত, নির্ধারিত বিষয় নিয়েই বছরে একটি 2 দিনের আন্তর্জাতিক আলোচনা জ্ঞান সঙ্গমে যোগদান করি। পঞ্চমত, 2 বছর অন্তর একবার 3 দিনের জাতীয় সম্মেলন লোকমন্থনে যোগদান করি। আজকের আলোচনার বিষয় ভারতীয় নৃত্যকলা। এই বিষয়ের উপর আমি প্রাক কথন হিসেবে কিছু কথা উত্থাপন করতে চাই। ভারতের শরণাতীতকাল থেকে, বিশেষ করে বৈদিক যুগ থেকেই নৃত্যকলা অত্যন্ত সম্মানীয় শিল্পকলা বলে সমাজে আদরণীয় ছিল। নৃত্য শিল্পকলা ক্রমোত্তরণের মধ্যে দিয়ে বৈদেশিক আক্রমণের পূর্ব পর্যন্ত প্রবাহমান ছিল। পরবর্তীকালে ঔরঙ্গজেব সৃষ্ট বিধিনিষেধের আবর্তে এবং আরও পরে ইংরেজ শাসনকুলের ঔন্নাসিক ঔদাসীন্যে নৃত্য সমাজ জীবনে তার আভিজাত্য হারালো। দীর্ঘ 300 বছরের পৃষ্ঠপোষকতার অভাবে সর্বোপরি সম্ভ্রান্ত মহলের অবজ্ঞার জন্য নৃত্যকলা বিস্মৃতির অতলে হারিয়ে যায়। কিন্তু 20 শতাব্দীর গোড়ার দিকেও যে নৃত্যকলা অভিজাত সমাজে অপাঙ্ক্তেয় ছিল, তা আবার আস্তে আস্তে সমাজে সমৃদ্ধ নান্দনিক শিল্পকলা হিসেবে স্বীকৃতি লাভ করতে থাকে। সময়ের সাথে ভারতীয় ললিত কলার নৃত্য শাখাটির এই তরঙ্গায়িত পুনরুত্থানের পথ পরিক্রমার একটা ধারাবাহিক ইতিহাস রয়েছে এবং 20 শতাব্দীতে নৃত্যের পুনরুজ্জীবনে কবিগুরু ও তার অনুচিন্তক গোষ্ঠীর অবদানও যথেষ্ট রয়েছে। আদিম মানব সমাজের স্বতঃস্ফূর্ত উল্লাস ভাবাবেগ মূর্ত হয়ে উঠত তাদের সমবেত নৃত্যে। আদিম মানব জাতি ক্রমবিবর্তনের মধ্যে দিয়ে সংস্কৃতি মনা হয়েছে। এই ক্রমবিবর্তনের বিভিন্ন পর্যায়ে প্রেরণা অনুযায়ী
আবেগের বহিঃপ্রকাশের আঙ্গিকেরও ক্রম উত্তরণ ঘটেছে। ভারতবর্ষের সমাজ জীবন বৈদিক সভ্যতারও আগে সুসংস্কৃত নিত্য চেতনার ভরপুর ছিল। মহেঞ্জোদারো ও হরপ্পায় প্রাপ্ত মুদ্রায় নৃত্যরতা নারী মূর্তি তার সাক্ষ্য বহন করেছে। বৈদিক যুগের থেকেই ধারাবাহিকভাবে ধর্মীয় অনুভাবকে আশ্রয় করে ভারতবর্ষের শাস্ত্রীয় নৃত্যধারা অভিজাত মহলে প্রবাহমান। দশম ও একাদশ শতকে বৈদেশিক আক্রমণ ও বিজেতার ধর্মীয় প্রভাবে প্রথমে যে মিশ্র সংস্কৃতির সৃষ্টি হয়েছিল ষোড়শ শতকে, তথা ঔরঙ্গজেবের রাজত্বকালে সেই সংস্কৃতি বিশেষ করে ভারতীয় হিন্দু সংস্কৃতির ক্রম উত্তরণ ও বিস্তার একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। ফলে দীর্ঘদিন ভারতীয় সমাজ ব্যবস্থায় বিশেষ করে বুদ্ধিজীবী মহলে সঙ্গীত ও নৃত্য অনুশীলন প্রায় বন্ধ ছিল। অবরুদ্ধ সংস্কৃতির বলিষ্ঠ আঙ্গিক নৃত্যের অপভ্রংশ রূপ বিকৃত রুচির তৃপ্তার্থে পরিবেশিত হওয়ায় নৃত্য অপসংস্কৃতির পর্যায়ে নেমে যায় এবং বুদ্ধিজীবী সমাজে অপাঙ্ক্তেয় হয়ে যায়। সংস্কৃতি বিহীন জাতি যেমন কুসংস্কারের আবর্তে নিমজ্জিত হয়ে দারিদ্র্য আর রোগ ভোগকে অপার্থিব বিধি লিপির বিধান বলে মেনে নিয়ে পার্থিব জীবন কাটিয়ে দেয়, সমগ্র ভারতের সমাজ জীবনে তেমনি এক অন্ধকারাচ্ছন্ন অধ্যায় শুরু হয়। মধ্যযুগে যখন ইউরোপ প্রজ্ঞার আলোয় উদ্ভাসিত ভারতের জনজীবন সে সময় অজ্ঞাত ও কুসংস্কারের অন্ধকারে নিমজ্জিত। সেই মধ্যযুগীয় কুসংস্কারের মাঝে ভারতের সুমহান ঋষি দর্শনে গভীর ব্যুৎপত্তি সম্পন্ন পাশ্চাত্য মননশীলতায় জারিত এক বলিষ্ঠ বলদীপ্ত চরিত্রের আবির্ভাব হল। যিনি মাভৈ বলে বলিষ্ঠ বলদীপ্ত চরিত্রের আবির্ভাব ঘটল, যিনি মাভৈ বলে ভারতের আপামর জনসাধারণের সংস্কার মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন। তিনি বাংলা তথা ভারতের পুনর্জাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়, যার প্রয়াসে ভারতীয়দের মধ্যে বিজ্ঞান নির্ভর যুক্তিবাদী মননশীলতার প্রথম সূচনা হয়েছিল। তার এই ভাবনার বিস্তার ঘটে বিদ্যাসাগর, ঋষি বঙ্কিমচন্দ্র প্রভৃতি অনুচিন্তক গোষ্ঠীর মনীষীদের মধ্যে ও তার প্রতিফলন হয় তাদের সামাজিক সংস্কার মুক্তির প্রয়াসের মধ্যে দিয়ে। রাজা রামমোহনের সংস্কার মুক্তি আন্দোলনের প্রতিক্রিয়া ছিল সুদূর প্রসারী। ভারতীয় সংস্কৃতির অন্যতম বলিষ্ঠ আঙ্গিক নৃত্যের পুনরুজ্জীবন ও রবীন্দ্র প্রতিভাকে আশ্রয় করে তার যে সামাজিক প্রতিষ্ঠা তারও পরিণতি লাভই এই আন্দোলনের পরোক্ষ প্রভাব। সঙ্গীত তথা নৃত্যের অবক্ষয়ের ঐতিহাসিক পটভূমিকা থেকে ভারতীয় সমাজ জীবনে কুসংস্কার মুক্তির প্রয়াসে নিবেদিত প্রাণ মনীষীদের অবদান অনস্বীকার্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পৌর বয়সে গিয়েছিলেন ঝাবা সুমাত্রা দীপাবলিতে। সেখানে তাদের সমাজ জীবনে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ করে নৃত্যানুষ্ঠানে পরিবেশিত নৃত্যনাট্য দেখতে তিনি মুগ্ধ হয়েছিলেন এবং বলেছিলেন, ভারতবর্ষ থেকে নটরাজ এসে এখানে একদিন মন্দিরে পূজা পেয়েছিলেন। তিনি তাদের যে বর দিয়েছিলেন সে হচ্ছে তার নাচটি, আর আমাদের জন্য কি কেবল শ্মশান ভস্যই রইল। এই খেদোক্তির মধ্যে দিয়ে কবি মননের প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা আকুতি ব্যক্ত হয়েছে। অন্তর গভীরের ভাবাবেগের পূর্ণ বহিঃপ্রকাশে নিত্য এক
বলিষ্ঠ মাধ্যম, সেই আঙ্গিকের সার্থক রূপায়ণ যে শিল্পীর নিরবিচ্ছিন্ন প্রয়াস, চর্চা ও অনুশীলনে আবশ্যিক, তা রবীন্দ্রনাথ অনুধাবন করেছিলেন। তাই কবিগুরুই প্রথম নৃত্য শিক্ষার চর্চা ও অনুশীলনের ব্যবস্থা করেছিলেন শান্তিনিকেতনে। ভারতীয় নৃত্যের সামগ্রিক পুনরুজ্জীবনে কবিগুরুর অবদান সর্বজন শ্রদ্ধায় স্মরণ করি আমরা। ভারতের বিভিন্ন প্রান্তে শাস্ত্রীয় নৃত্য সৃষ্টির উৎসমূলে একই প্রেরণা, পরমের জন্য ভক্ত হৃদয়ের গভীর আকুতি স্বতঃসারিত, আর সর্বভারতীয় নৃত্যে বৈচিত্র্যের মধ্যে একের উপস্থিতি এক ঐক্যতান সৃষ্টি করেছে, যা ভারতীয় সংস্কৃতিকে করেছে সুমহান ও বিশিষ্ট। সেই সুমহান ও বলিষ্ঠ সংস্কৃতির ভারতীয় নৃত্য সম্পর্কে আজ আলোচনা করবেন ডক্টর পুষ্পিতা মুখার্জি। আমি আহ্বান করছি আজকের মূল বক্তাকে, যিনার বক্তব্য আমাদের চিন্তাকে সমৃদ্ধ করবে ও পরিপুষ্ট করবে। ধন্যবাদ। ধন্যবাদ শিল্পী শ্রীদি। এরপর মূল বিষয় উপস্থাপনা করবেন প্রফেসর ডক্টর পুষ্পিতা মুখার্জি, যিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস বিভাগের বিভাগীয় প্রধান এবং তিনি একজন নৃত্য পরিচালক নর্থেশ্বর কালচারাল সেন্টারের। ওনাকে সহযোগিতা করবেন ওনার মেয়ে কুমারী সুময়ী মুখার্জি, যিনি একজন লাইফ সায়েন্স বিষয়ের গবেষক, তার সঙ্গে জাতীয় দূরদর্শনের একজন প্রসিদ্ধ ক্লাসিক্যাল নৃত্যশিল্পী। নমস্কার, আমি অধ্যাপিকা পুষ্পিতা মুখোপাধ্যায় বলছি। আজকে আপনাদের অনুরোধে এইরকম একটি মনোজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে সত্যি আমি খুবই আনন্দিত এবং গর্ববোধ করি। প্রজ্ঞার প্রত্যেকটি অনুষ্ঠান মানুষকে শুধু আনন্দই দেয়নি, মানুষকে অনেক কিছু জানতে, ভারতবর্ষের সম্বন্ধে বহু তথ্য, অজানা তথ্য জানতে এবং সমৃদ্ধ হতে সাহায্য করে তার বিভিন্ন রকম আলোচনা সভার মাধ্যমে। আজকে আমার বক্তব্যের বিষয় ভারতীয় সঙ্গীত বা ভারতীয় সংস্কৃতি। সম্পূর্ণটা হয়তো আজকের বক্তব্যের মধ্যে সম্পূর্ণরূপে পরিবেশন করা যাবে না, কিন্তু তবুও আমি যেহেতু সংস্কৃতি জগতেরই একজন মানুষ এবং বহু দিন ধরে দীর্ঘ সময় আমার জীবনে আমি এই সংস্কৃতি চর্চার মধ্যে দিয়েই দিন কাটাচ্ছি এবং কর্মসূত্রেও আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ফাইন আর্টস ফ্যাকাল্টি অর্থাৎ চারুকলা অনুষদের সাথে যুক্ত বহুদিন, তাই এটা আমার মননে এবং সব কিছুতেই তিল তিল করে ঢুকে আছে। শুধু তাই নয়, আমার নিজস্ব ছাত্রছাত্রী প্রতিষ্ঠান এবং অনেক সংস্থার সাথে যুক্ত হওয়ার কারণে অনেক রকম এই ধরনের অনুষ্ঠান আমার সবসময় করতে হয়। বিশেষ করে এই যে কোভিড পিরিয়ডে এই যে একটা সংক্রমণের আশঙ্কা মানুষকে তাড়া করে বেড়াচ্ছে, তার মধ্যে দিয়েও শিল্পীরা তো এরমভাবে বাঁচতে পারে না। লকডাউন তো মানুষের মনকে লকডাউন করতে পারেনি, কিন্তু সেই জন্যেই প্রত্যেক শিল্পীর মনে আমাদের বসে থাকা অবস্থাতেও বিভিন্ন ভাবনা, চিন্তা, নতুন নতুন জিনিসের উদয় হয়, যা কিনা আমরা এই পর্যন্ত এই 7-8 মাসে যা হয়েছে অনলাইনে প্রযুক্তির মাধ্যমে, তার মধ্যে দিয়েই আমরা প্রকাশ করার চেষ্টা করছি। বিভিন্ন কম্পোজিশন, নতুন নতুন ভাবনা, কনসেপ্ট এবং অন্যান্য অনেক কিছু ভারতীয় সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে বহু ওয়েবিনার আমি এর মধ্যে করেছি। তথাপি এটা আমার একটা নতুন অভিজ্ঞতা এবং নতুন জায়গা, এবং এরকম একটি সংস্থা নিজের দু একটি কথা বলতে পারছি বলে আমি নিজেকে ধন্য মনে করি। আমি আজকে বলি ভারতীয় নৃত্য নিয়ে, যেহেতু আমি নৃত্য জগতেই আমার বিচরণ, সেহেতু দু একটি কথা তাই নিয়েই বলবো।
পৃথিবীর আদিমতম ভাষা, যদি আমার মনে হয় পৃথিবীর আদিমতম ভাষা হলো নৃত্য। কারণ যখন মানুষের জীবনে ভাষা ছিল না আদিম অবস্থাতে, তখন তাদের একে অপরের সাথে ভাব বিনিময়ের একমাত্র মাধ্যম ছিল অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, তার নাড়াচাড়ার মাধ্যমে। তাহলে বলতে পারি যে তখন থেকে নৃত্যের সৃষ্টি। হয়তো সেটা খুব টেকনিক্যাল ছিল না, কোডিফাইড ছিল না, কিন্তু সেটাও তো একরকম অঙ্গ প্রত্যঙ্গের মানে মানে মাধ্যম, যে যার মাধ্যমে তারা নিজেদের ভাব বিনিময় করতো। তাহলে নৃত্যই হচ্ছে আদিমতম শিল্প, এইটা আমরা মনে করি। তো এইভাবে আমরা নৃত্যের আমরা মনে করি যে আমাদের সংস্কৃতি সৃষ্টি হওয়ার বহু আগে নৃত্য তৈরি হয়ে গেছে। তো নৃত্যকে অবশ্যই আদিমতম শিল্প বলতে পারি। তো সেই কারণেই আমরা ভারতীয় দর্শন এবং সভ্যতা থেকেই নৃত্যের সৃষ্টি বলে আমরা মনে করি। সেই নৃত্য, যে নৃত্য নিয়ে এখন আমরা অনুশীলন চর্চা করে থাকি বা আমাদের আগামী প্রজন্মকে আমরা শিক্ষা দিয়ে থাকি, শুধু বিশ্ববিদ্যালয় নয়, বিশ্ববিদ্যালয়ের বাইরে। এবং এর বিস্তৃতি এত ব্যাপক এবং এর পরিধি এত মানে বড় যে বহু যুগ যুগ ধরে আমরা এর চর্চা করেও এবং আমাদের সন্তানেরা অর্থাৎ আমাদের ছাত্রছাত্রীরা চর্চা করেও মানে আমরা এর শেষ খুঁজে পাই না। তো এবং দেখছি ভারতীয় সংস্কৃতির ভাণ্ডার এত অফুরন্ত যে আমাদের ভাবতে ভাল লাগে। আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীনও দেখছি এবং বাইরেও দেখছি যে বিদেশিরা আমাদের সংস্কৃতি, আমাদের শিল্পের প্রতি আকৃষ্ট হয়ে এখানে সেটা চর্চা করতে, অনুশীলন করতে, আহরণ করতে, বিশ্ববিদ্যালয় থেকে শুধু সার্টিফিকেট নিতেই নয়, গবেষণা করতে আসে। আমাদের ছেলেমেয়েরা তো করেই, বিদেশের ছেলেমেয়েরা ভারতীয় সংস্কৃতি দর্শনের ওপর গবেষণা করে। সেটা হচ্ছে আমাদের পরম প্রাপ্তি, পরম পাওয়া। তো আমি নৃত্য বিভাগে আছি বা নৃত্য নিয়েই আমার পরিধি, নৃত্য নিয়েই আমার চর্চা, অনুশীলন, শিক্ষা দেওয়া এবং আমার অনেক ছাত্রছাত্রী আমার কাছে আমার সুপারভিশনে এমফিল করছে, পিএইচডি করছে, করে অ্যাওয়ার্ড পেয়ে গেছে। তো সুতরাং তাদেরও গবেষণার বিষয়ও কিন্তু মাদার জায়গাটা হচ্ছে নৃত্য। তো আমরা বলি যে মহান যোগী নটরাজ মূর্তি আমাদের মননে স্থান পেয়েছে বা আমাদের কল্পনায় স্থান পেয়েছে, তিনি হচ্ছেন সেই নটরাজ শিব। সেরকম সৃষ্টিরও দুটি সত্তা আছে, মানে সৃষ্টিও দুটি সত্তা আছে, প্রকৃতি ও পুরুষ। তো আমরা প্রকৃতি বলতে বোঝাই নারী এবং পুরুষ বলতে বোঝাই পুরুষ, যা হয় আমরা যেটা ভেবে থাকি আদিমকাল থেকে। তো শত রজতম এই ত্রিগুণাতীত মানে এই ত্রিগুণাতীত ব্রহ্মই হচ্ছে নটরাজ শিব। তিনি হচ্ছেন নৃত্যের স্রষ্টা বলে আমরা মনে করি, দ্য লর্ড অফ অল ডান্স, দ্য লর্ড বা দ্য কিং অফ অল ডান্সার্স। সুতরাং নটরাজকেই আমরা নৃত্যের স্রষ্টা বলে থাকি। এটা আমরা মাইথোলজিক্যালি বা আমাদের ইতিহাস আমাদের এটাই বলে এবং এটাই আমরা মনে স্থান করে নিয়েছি। এবং তার মূর্তি এবং যেভাবেই হোক সেখান থেকে আমরা নৃত্যের আঙ্গিক বা নৃত্যের কল্পনা বা নৃত্যের রূপ দেখতে পাই। তো এখন হচ্ছে যে আমরা এটাই বলবো যে নৃত্য শুধু ওইভাবে হয় না, নৃত্য সঙ্গীত একে অপরের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। ত্রেতা যুগে সৃষ্টি হয়েছে পঞ্চম বেদ, যেটার মধ্যে নৃত্য, গীত, বাদ্য এই সবগুলোই ত্রেতা যুগের অন্তর্ভুক্ত। মহাকাব্যের যুগের পরের সময়টাই ভারতবর্ষের জন্য ছিল খুব গুরুত্বপূর্ণ। সেই সময় নতুনভাবে ভারতবর্ষে অনেক দার্শনিক, মনীষী, গবেষক, সমাজ সংস্কারক অনেকে তখন তাদের উপস্থিতি সংস্কৃতি জগৎকে এক নতুন দিক দিয়েছে, এক নবনব রূপের উন্মোচন হয়েছে সেই সময়টা। তো এইরকম সময় নৃত্য, গীত, বাদ্য ইত্যাদির প্রভূত প্রচলন ছিল, চর্চা ছিল। সেই কালের সাহিত্যে সর্বোচ্চ স্থান পেয়েছে আমরা দেখেছি। আর এরপরে বলি গুপ্তযুগ, মধ্যযুগ
হচ্ছে নৃত্যের ইতিহাসের স্বর্ণযুগ। ভারতের বিভিন্ন মন্দিরগুলির নৃত্য ভঙ্গিমা দেখলেই বোঝা যায় যে তখনকার রাজারা, সেই সময় সেই সেঞ্চুরির রাজারা নৃত্যকে বা নৃত্য বা সঙ্গীতকে, সঙ্গীত অর্থাৎ নৃত্যগীত বাদ্যকে কিভাবে পৃষ্ঠপোষকতা করেছেন, কিভাবে পেট্রোনাইজ করেছেন। সুতরাং সেই সব সময় রাজ দরবারে যে নৃত্যগীতের চর্চা ছিল এটা খুব ভালোভাবে বোঝা যায়। তারও আগের কথা যদি আমরা বলি তাহলে আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, যেমন উড়িষ্যায় আমরা বলতে পারি, আমরা দক্ষিণ ভারতের অনেক জায়গায় বলতে পারি, আমরা সেখানে যে দেবদাসী প্রথা চালু ছিল, যারা নাকি ডেইটি অর্থাৎ দেবতার উদ্দেশ্যে নিজেকে নিবেদন করে দিত। এদের কোনো সংসার জীবন ছিল না, এদের একটা আলাদা পল্লীতে রাখা হতো। এদের সকালবেলা মঙ্গল আরতি থেকে ভোগ আরতি, রাত্রে নাটমণ্ডপে দেবতার সামনে নৃত্য প্রদর্শন করে দেবতাকে সন্তুষ্ট করে তাকে শয়নে যাওয়ানো পর্যন্ত তাদের এই নৃত্য প্রদর্শন চলতো। কিন্তু তারা কোনো রাজদরবারে বা কোনো তখন দর্শকের কাছে নৃত্য প্রদর্শনের রীতি ছিল না। তো সুতরাং দেবদাসী প্রথা যে ছিল এটা একটা লিভিং ট্র্যাডিশন। বোঝাই যায় যে দেবদাসী প্রথা থেকেই তো নৃত্যটা এসছে, বিশেষ করে ভারতীয় নৃত্য। তো এর প্রমাণ বহু পাওয়া গেছে। তো এইটাই বলি যে ভারতবর্ষের স্বর্ণযুগে ভারতবর্ষের সাহিত্যের পাশাপাশি ভারতবর্ষের সংস্কৃতি, সঙ্গীত ভীষণ উচ্চ আসন লাভ করেছিল। তারপরে যখন মুসলমান বা মুঘল ইনভেশন হয়, বা যখন মুঘল মানে তারা আসে মুসলমানরা, সেই সময় খানিকটা ভারতবর্ষের সংস্কৃতির অবক্ষয় ঘটে ঠিকই, কিন্তু আবার আস্তে আস্তে বিভিন্ন গবেষক, গুরু, শিল্পী এবং মনীষীদের তত্ত্বাবধানে এবং তাদের প্রচেষ্টায় আবার সেই ভারতবর্ষের সংস্কৃতি আস্তে 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 আবার নিজের জায়গায় ফিরে আসে। এবং তখন রাজ যে জিনিসটা ছিল যে আগে যেমন দেবদাসী প্রথার পর রাজদরবারে নৃত্য চলে আসে, তারপরে আস্তে আস্তে পাবলিক প্রসেনিয়ামে অর্থাৎ দর্শকের সামনে ভারতীয় সঙ্গীত পরিবেশন করার রীতি চালু হয়। তো মুসলমান আক্রমণের পর যেমন একটুখানি অবক্ষয় হয়েছে আমি বলেছি, কিন্তু তারপরেই আবার এই গুরু গবেষকদের অক্লান্ত প্রয়াসে আবার একটা সংস্কৃতির জোয়ার আসে। তো এইভাবে দেখা যায় আমরা সারা ভারতবর্ষের কথা বলছি, এবং এটাও খুব পরিষ্কার আমরা যে ইতিহাসগুলো পড়েছি বা পড়ায় বা যা নিয়ে চর্চা হয় বা গবেষণা হয়, যে যখন যে রাজাদের সময় তারা যে দেবতা, ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় সঙ্গীত কখনো তার মধ্যে ধর্মের প্রভাব সাংঘাতিকভাবে লক্ষিত হয়। তার কারণ কানবিনা গীত নাই আমরা প্রত্যেক কথায়, প্রত্যেকটি গানের মধ্যেই আমরা কৃষ্ণ বা যে কোনো দেবদেবীর উল্লেখ দেখতে পাই। এবং আজকে যদি জয়দেবের গীত গোবিন্দ বলি, সেটার পুরোটাই অষ্টপদী, সবই ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে, শ্রীহরিকে নিয়ে তার রচনা। তার বাৎসল্য রস থেকে আরম্ভ করে রাসলীলা, মান অভিমান, রাধার মানভঞ্জন সব কিছুই তাকে কেন্দ্র করে। সুতরাং ভারতীয় সঙ্গীত, ভারতীয় নৃত্য, ভারতীয় যে কোনো কিছুই ভারতীয় দর্শন, ভারতীয় ধর্মকে বাদ দিয়ে হতে পারে না। এটা আমরা অতীত ইতিহাস থেকে আজ পর্যন্ত একই ধারা বহন করে চলেছে, এটা আমরা দেখতে পাই। তো অঙ্গাঙ্গিভাবে জড়িত। আরও তার প্রমাণ দেবদাসী, এটা হচ্ছে। আর তারপরে ট্র্যাডিশনটা হচ্ছে আমরা যেটা দেখতে পাই ভারতীয় স্থাপত্য। কারণ উড়িষ্যায় গেলে দেখা যায়, দক্ষিণ ভারত এবং অন্যান্য মধ্য ভারত সর্ব জায়গায় যখন যে রাজা রাজত্ব করেছেন, সেই রাজা যে দেবদেবীকে তার ইষ্ট দেবতা, সেই দেবদেবীর উপর মন্দিরগুলির স্থাপত্য নির্মিত হয়েছে। যেমন আমাদের রাজ্যের পাশের রাজ্য উড়িষ্যায় আমি দেখেছি অনেক মন্দির, রাজা রানীর মন্দির, লিঙ্গরাজ মন্দির, মুক্তেশ্বর মন্দির, এরকম অনেক মন্দিরে শুধুমাত্র শৈব, তখনকার রাজারা একটা সেঞ্চুরি শৈব ধর্মের প্রভাব দেখা যায়। তো সুতরাং শিবকে কেন্দ্র, শিব নটরাজের বিভিন্ন মূর্তি, শিব পার্বতীর মূর্তি এবং বহু মূর্তি খোদিত আছে। সুতরাং বোঝা যায় যে সেই সময়টা স্টাডি করলে, শিলালিপি, পাণ্ডুলিপি এবং সব কিছু দেখে আমরা দেখতে পেয়েছি যে সেই সময়কার রাজারা শৈব ধর্মে বিশ্বাসী ছিলেন। তারপরে যখন বৈষ্ণব ধর্মে আসে, তো পুরীর মন্দিরে অসংখ্য ভগবান বিষ্ণুর দশাবতার, তারপরে আরও নানান রকম অনন্ত শয়নম, সমস্ত রকম মূর্তি খোদিত আছে। তো সুতরাং এইগুলো স্টাডি করলে বা
এগুলোর ওপর আমি তো নিজেও করেছি এবং আমার ছাত্রছাত্রীরাও করে। এগুলোর ওপর স্টাডি করলে বা গিয়ে সার্ভে করলেই দেখা যায় যে কিভাবে ধর্মের প্রভাব পড়েছে। এবং ভারতীয় দর্শন, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সঙ্গীত ধর্মকে বাদ দিয়ে কোনোভাবেই সম্পূর্ণ হতে পারে না। এবং তার যে সেই সেন্টিমেন্ট, তার যে সেই ইমোশন, গতিবেগ, ভাব, সেটাও কখনো ধর্মকে বাদ দিয়ে হতে পারে না। এই জন্য এত সুন্দর ভারতীয় সংস্কৃতির বৈশিষ্ট্য এবং ঐতিহ্য। এরপরে একটু বলি যে আমরা যদি ফিরে আসি বাংলায় নবজাগরণ হয়েছে। স্বাধীনতা সংগ্রামী, তখন স্বাধীনতা আন্দোলনে সকলেই অংশগ্রহণ করেছেন। এমনও কোনো লোক নেই যারা স্বদেশিকতায় অংশগ্রহণ করেনি বা তার মধ্যে সেই স্বদেশী চেতনাবোধ জন্মায়নি। কিন্তু সে সময় আমরা দেখি জোড়াসাঁকোনা বহু নাটকের বা থিয়েটারের হল হয়েছে, তার মধ্যে কিছু কিছু সংস্কৃতি চর্চা হতো। কিন্তু জোড়াসাঁকো নাট্যশালা, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একটা বিশেষ ভূমিকা রাখে। সেখানেও একটু একটু করে তখনকার দিনের সংস্কৃতি চর্চা হতো। রবীন্দ্রনাথ নিজে আগ্রহী হয়ে শান্তিনিকেতনে, তখন বহু আগে দেবেন্দ্রনাথ ঠাকুর অনেক জায়গা কিনে রেখেছিলেন সেখানে তাদের নিজস্ব, কিন্তু গুরুদেব নিজের স্বইচ্ছায় ওখানে গিয়ে, কারণ তিনি সবসময় আশ্রম কেন্দ্রিক শিক্ষায় বিশ্বাস করতেন, ওখানে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছেন। এবং শান্তিনিকেতনের প্রতিষ্ঠা শুধু এই জন্য নয় যে শুধু পড়াশোনা তাকে কেন্দ্রীভূত করে রাখা, তিনি এখনকার আমাদের গার্জেনরা আমরা বলি অলরাউন্ড ডেভেলপমেন্ট বলে, ছেলে মেয়েদের আঁকা শেখাতে, গান শেখাতে, নাচ শেখাতে, খেলাধুলা শেখাতে আলাদাভাবে ভর্তি করে দেন। কিন্তু রবীন্দ্রনাথ নিজেই কিন্তু অলরাউন্ড ডেভেলপমেন্টের কথা তখন মাথায় রেখে পাঠভবন, কলা ভবন, সঙ্গীত ভবন এগুলো তৈরি করার কথা ভেবেছেন। এবং আজকে মেয়েরা নৃত্য জগতে এত সামনে আসতে পারতেন না, বা এত আমরা যেখানে আছি এইভাবে থাকতে পারতাম না যদি রবীন্দ্রনাথ আমাদের এই ব্যাপারে পথপ্রদর্শক না হতেন। সমাজের বহু চর্চা তাকে শুনতে হয়েছে, অনেক অনেক বিরোধিতা তাকে মানতে হয়েছে, তবুও তিনি মেয়েদের নিয়ে এসে নৃত্যগীতের সঙ্গে যুক্ত করা, শান্তিনিকেতনে পরিবেশন করা, সেটা দেখে যাতে আরও 5 জন উদ্বুদ্ধ হয়, সেই জন্য তিনি আপামর চেষ্টা করে সেটা করেছেন। আজকে রবীন্দ্রনাথের জন্যই মেয়েরা, বিশেষ করে আমরা নৃত্য জগৎ বা সংস্কৃতি জগতের সামনের সারিতে আসতে পেরেছি। এবং অনেকেই অনেক সুন্দর নিজের আসন তৈরি করেছেন, জানেন কিভাবে প্রতিষ্ঠা পাচ্ছেন। বক্তব্য ছিল বিশ্ব মানবতাবোধ এবং স্বনির্ভরশীলতা, এবং শুধু নিজের স্বনির্ভর হলে হবে না, সকলের সঙ্গে। তার জন্য সেই সময় তিনি সমবায়ের কথা বলে গেছেন। এখন আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী বলছেন যে আত্মনির্ভর ভারতবর্ষ। তো আত্মনির্ভর ভারতবর্ষের কথা বহুকাল আগে রবীন্দ্রনাথই আমাদের একটু হলেও তার একটা গন্ধ বা একটা ফ্লেভার, তার একটা আভাস দিয়ে গেছেন। সমবায় সৃষ্টির কথা তিনি বলেছেন, ছোট ছোট শিল্পের উপর ক্ষুদ্র কুটির শিল্প তৈরি করো। তার জন্য আজকে এই যে রবীন্দ্র নৃত্য এতদিন আমাদের বিশ্ববিদ্যালয় একটা স্বয়ংসম্পূর্ণ বিষয় হিসেবে ছিল না। রবীন্দ্রনাথের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতীতে এখন রবীন্দ্র নৃত্য এসেছে একটি বিশেষ বিষয় হিসেবে। তো এবং তার একটা সিলেবাস তৈরি হয়েছে। মেয়েরা যারা সত্যি সত্যি অনেক শহরের বাইরের অনেক ছেলে মেয়েদের পক্ষে সবসময় শাস্ত্রীয় নৃত্য শেখা সম্ভব হয় না, কিন্তু তারা অনেকে রবীন্দ্রসঙ্গীতটা বোঝে বা বুঝতে চেষ্টা করানোর জন্য আমরা সাহায্য করি, রবীন্দ্র নৃত্যে আগ্রহী হয় এবং তাই নিয়ে তারা চর্চা করতে পারছে, পাস করতে পারছে, শুধু ভালো ভালো প্রোডাকশান হচ্ছে রবীন্দ্রনাথের উপর। আজকে এই জন্য আমরা তো বলবো আমরা গর্বিত। এবং শুধু তাই না, আজকে বাংলা ভারতবর্ষের বুকে, ভারতবর্ষ বিশ্বের বুকে নিজের সংস্কৃতি, নিজের সাহিত্য, নিজের সঙ্গীতে একটি বড় জায়গা করে রেখেছে। কিন্তু আমরা যেন মনে হচ্ছে কোথাও একটু করে, আমি সমস্ত বহিরাগত নৃত্যধারাকে সম্মান জানিয়েই বলছি, ব্যালে হোক, ট্যাপ হোক, যা হোক, আজকালকার ছেলেমেয়েরা আগ্রহী করছে, ঠিক কথাই। কিন্তু আমি একটা কথা বলবো, তাদের সম্মান জানিয়ে বলবো, সেই সমস্ত গুরুদেরও সম্মান জানিয়ে বলবো, ভারতীয় দর্শন তো একটু অন্যরকম। এবং ভারতীয় আমাদের যে
আমাদের যে মেয়েদের যে শরীর, তার যে পেলব কমনীয় কমনীয় যে সমস্ত আমাদের যে মেয়েদের, আমাদের যেটা বৈশিষ্ট্য, সেই অনুপাতে আমাদের যে ভারতীয় যে শাস্ত্রীয় নৃত্য, শাস্ত্রীয় মানে গীত বাদ্য যেটাই হোক, সেটাই যেন আমাদের মধ্যে বেশি স্থান পায়, বেশি জায়গা করে নেয়। রবীন্দ্রনাথ ওই জন্য মেয়েদের জন্য বলেছিলেন মণিপুরী নৃত্যের নমনীয় যে ভঙ্গিমা, সেটা যেন মেয়েদের শরীরে এবং তার গানের সাথেও বেশি যায়। পুরুষদের জন্য উনি কথাকলিন কিছু মুভমেন্ট, একটু কঠিন মুভমেন্ট, একটু হার্ড মুভমেন্ট মানে পছন্দ করতেন। তারপরে তো তার জীবদ্দশা এটা হয়েছে, তারপরে যখন যে নাচের আঙ্গিক পরীক্ষামূলকভাবে তার সঙ্গীতের সাথে যায়, আমরা সেইভাবেই সেইগুলোকে কাজে লাগিয়ে তার গানের সৃষ্টি মানে একটা রূপ দেওয়া হয়, যেটা নাকি দর্শকের কাছে সে তার গানের, তিনি বলেছেন না, আমার গানের ভাবকে টপকে কখনো যাবে না, যতই পরীক্ষা হোক। এমন কিছু মুভমেন্ট লাগাতে হয় যেটা তার গানের ভাবকে সুন্দরভাবে প্রকাশ করে এবং দর্শকের কাছে একটা বার্তা পৌঁছে দেয়। তো এইভাবেই চলছে তার নৃত্যধারা বা তার মানে তার চিন্তা অনুযায়ী, যে তার সৃষ্টি অনুযায়ী তার গানের সঙ্গে, তিনি তো নৃত্য তৈরি করেননি, সঙ্গীত তৈরি করেছেন। সেই সঙ্গীতকে পূর্ণ মর্যাদা দিয়ে সবাই আমরা চেষ্টা করি বাংলার বুকে, বাংলার বাইরে যারা ইন্ডিয়ান ডায়াসপোরা রয়েছেন, তারাও রবীন্দ্রনাথকে নিয়ে প্রচুর চর্চা করেন। আমি বিভিন্নভাবে বাইরে গেছি, অনেকভাবে আমার প্রোগ্রাম, আমাদের ছেলেমেয়েরা অনেক উৎসবে অংশগ্রহণ করে, কলকাতার বাইরে, ভারতবর্ষের বাইরে। তখনই প্রচুর জিনিস আমরা দেখেছি যে কীভাবে দেশের বাইরে থেকেও আকুলি বিকুলি হয় ভারতীয়রা আমাদের ভারতীয় সঙ্গীত চর্চা করার জন্য। এবং তারা এখন অনলাইনে, শুধু অনলাইনে না, যখন আসেন ক্র্যাশ কোর্সের জন্য, সব কিছুর জন্য তারা আগ্রহী হয়ে বসে থাকেন, যেভাবেই হোক শিখতে চান। আর বিশেষ করে রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা তো হয়, শাস্ত্রীয় নৃত্যগুলো নিয়ে চর্চা হয়। এইভাবে ভারতবর্ষের বুকে আমাদের বিভিন্ন রাজ্যের তার নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী অনেকগুলো শাস্ত্রীয় নৃত্য আছে। যেমন আমি বলবো কেরালার কাথাকলি এবং মোহিনীআট্টম, উত্তর ভারতের কাথাক এবং নর্থ ইস্টের ওদিককার মণিপুরি, উড়িষ্যার ওড়িশি, আমাদের যেটা বলবো আন্ধ্রের কুচিপুড়ি, এইরকম বহু শাস্ত্রীয় নৃত্যধারা তো রয়েছে। এছাড়া যেটা আমরা সবসময় দেখে থাকি আগে থেকে এখনো পর্যন্ত, লোকনৃত্য তার সমাজের থেকে সৃষ্টি হয় এবং সেটা মূলত দলগত এবং সমবেত হয় এবং তারা স্বতঃস্ফূর্তভাবে সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর সেই গোষ্ঠী বা সেই সমাজ নিজেদের ভেতর থেকে যে সঙ্গীত, যে নৃত্য তাদের মধ্যে বেরিয়ে আসে, তারা সেটা দলগতভাবে, এখন তার মধ্যে অনেক পরিশীলিত রূপ হয়েছে, অনেক মুভমেন্টের বৈচিত্র্য ঘটে গেছে। কিন্তু লোকনৃত্য বলতেই আমরা বুঝি যে অঞ্চলের বা যে জেলার, সেই জেলার বৈশিষ্ট্যময় বা তার ভৌগোলিক আনুপাতিক অনুযায়ী একটা নৃত্য, যেটা নাকি তারা সাধারণত শ্রমজীবী মানুষদের হয়, মৎস্যজীবীরা তাদের মতো করে, কৃষিজীবীরা তাদের মতো করে, তারপরে যারা নৌকা বায় তারা তাদের মতো করে বিভিন্ন ধরনের লোকনৃত্য বাংলায়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে লক্ষ্য করা যায়। তো এই সব নিয়েই আমাদের অনুশীলন, এই সব নিয়েই আমাদের চর্চা, এই সব নিয়ে আমাদের শিক্ষাদান এবং আমরা চেষ্টা করছি যে ভারতীয় সঙ্গীতকে, অর্থাৎ ভারতীয় নৃত্যগীত বাদ্য, ভারতীয় সংস্কৃতির যে মান মর্যাদা ঐতিহ্য, ভারতীয় দর্শনকে, ভারতীয় ধর্মের যে কাহিনীগুলোকে, মাইথোলজিক্যাল, আমরা সঙ্গীতের মাধ্যমে সুন্দর করে পরিবেশন করার, রাগ অনুযায়ী, তাল অনুযায়ী, লয় অনুযায়ী। এবং বড় বড় নৃত্যশিল্পী গুরুরা এইভাবেই প্রচেষ্টা করে গেছেন বা এখনও করে যাচ্ছেন তাদের গবেষণা, আমরাও সেটা অনুসরণ করার চেষ্টা করছি এবং আগামী প্রজন্মকেও আমরা এইভাবেই শিক্ষা দিয়ে থাকি যে তারা যেন এইভাবে আমাদের সঙ্গীতকে, আমাদের দর্শনকে, আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যায়। আর আরেকটা কথা যে আমরা বলি রবীন্দ্রনাথের কথা অনুযায়ী বিশ্ব চরাচরে জন্মমৃত্যুর যে রহস্যময়তা, সেই রহস্যময়তা সবসময় রবীন্দ্রনাথকে ভাবিয়েছে। তিনি কিন্তু জন্মমৃত্যু মিলিয়েই, এই যে জন্ম থেকে মৃত্যু যে সময়, এই সময়টাকেই বলেছেন জীবন প্রবাহ। এবং তিনি বলেছেন জীবন প্রবাহ, জীবনটাই শাশ্বত, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই যে জীবন, এখানে কর্ম করে যেতে হবে। এই কর্মর মধ্যে একটি দিক হচ্ছে আমাদের
সংস্কৃতি, আমাদের সংস্কৃতির অনুশীলন, আমাদের সংস্কৃতির মানদণ্ডকে তুলে ধরা, তার ভ্যালুসটা সবার কাছে পৌঁছে দেওয়া। তিনি বলেছেন মরণলোক শুদ্ধ, কিন্তু সেটা তো আছেই সমাপ্তিতে। সেই সমাপ্তির কথা চিন্তা না করে এই যে জীবন প্রবাহ, এই জীবন প্রবাহ, এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায়, বলেছেন কে? রবীন্দ্রনাথ। এই সময়টুকুকে সুন্দরভাবে কাজে লাগাতে এবং সেই সময় আমরা অন্যান্য সব কিছুর সঙ্গেই যেন ভারতীয় সঙ্গীত, ভারতীয় সংস্কৃতির চর্চা অনুশীলন করে নিয়ে যেতে পারি। আমাদের আগামী প্রজন্মের জন্য এই বার্তাই আমরা রেখে যেতে চাই, এবং আমি চাইব আগামী দিনে এইভাবে আত্মনির্ভর বাংলা, এই সংস্কৃতির মধ্যে দিয়েই আত্মনির্ভর এই জগতের মধ্যে থেকে আমরা যেমন করছি, এরকম আগামী প্রজন্ম অনেক সময় হতাশ হয়ে যায়, কিন্তু আমি এরমভাবেই বার্তা দেওয়ার চেষ্টা করি যে সুন্দরভাবে দল তৈরি করে বিভিন্ন জায়গায় পরিবেশন করে আমাদের বৈশিষ্ট্য, আমাদের সংস্কৃতি, আমাদের দর্শনকে সবার মাধ্যমে জাগরণ করা, এবং এইভাবে করতে করতেই নিশ্চয়ই তুমি কোনো না কোনো জায়গায় এসে আত্মনির্ভর হতে পারবে। আত্মনির্ভর বাংলা তথা আত্মনির্ভর ভারত নিশ্চয়ই তৈরি হবে, এবং এইভাবেই আমরা স্বনির্ভর হব। আমরা মানবতা বোধের মাধ্যমে এগিয়ে যেতে পারবো। শুধু ভারতবর্ষ বিশ্বের বুকে আবার একটা নতুন জায়গা, একটা নতুন আসন পাবে, একটা নতুন সূর্যের ভোর আমরা নিশ্চয়ই দেখব, এই আশা রাখি। আপনাদের সকলকে অনেক অনেক নমস্কার, ধন্যবাদ, শুভেচ্ছা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আর আরেকটা কথা, সেটা হচ্ছে এতক্ষণ তো অনেক কথা হলো, হয়তো পরবর্তী আরেকদিন যখন বলবো তখন আরেকটা জায়গা ধরে বলবো ভারতীয় সংস্কৃতি সম্বন্ধে, কিন্তু এইটুকু বলবো যে শুধু কথার মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো যায় ঠিকই, একটু বার্তা দেওয়া যায় ঠিকই, কিন্তু তার একটা নমুনা দেখালে মানুষের কাছে অনেক বেশি আগ্রহী হন তারা দেখার জন্য। তো সুতরাং একটু সামান্য নিদর্শন হিসেবে আমি আজকে একটা নৃত্য পরিবেশন দিচ্ছি, যেটা নাকি আমার বক্তব্যের পর এর সঙ্গে সংযোজিত করে দিলাম। আপনারা দেখবেন মহাদেব নটরাজ শিবের তাণ্ডব অঙ্গে, তার অনেকগুলি তাণ্ডব আছে, সপ্ত তাণ্ডব আমরা বলি, সন্ধ্যা তাণ্ডব, আনন্দ তাণ্ডব, ত্রিপুর তাণ্ডব, এরকম অনেকগুলো তাণ্ডবের মধ্যে একটু ছোট একটা পর্যায় হচ্ছে আনন্দ তাণ্ডব, শিব তাণ্ডব। এটা রাগ ভাটিয়ার তাল ত্রিপুটা। তো এইটা জ্যোতিরাগও আমরা বলে থাকি, এই তালও আমরা বলে থাকি, 14 মাত্রা 7 সাত। তো এর একটা নিদর্শন আমরা আজকে দেখাবো ওড়িশি নৃত্য শৈলীর মাধ্যমে। ওড়িশি নৃত্য উড়িষ্যার প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য। ওড়িশি নৃত্য শৈলীর মাধ্যমে আমি এখানে সংযোজন করব। আপনারা দেখবেন আমার কন্যা সুময় মুখোপাধ্যায়, তার পরিবেশন শিবতাণ্ডব আমার এই বক্তব্যের সাথে মনে হয় আপনাদের উপভোগ্য হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুময় মুখার্জি আজ আপনাদের সামনে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের মধ্যে অন্যতম ওড়িশি নৃত্য শৈলীটি প্রস্তুত করতে চলেছি। ওড়িশি নৃত্যে ভক্তিপূর্ণ ভাবের এক গুরুত্বপূর্ণ প্রকাশ পাওয়া যায়। উড়িষ্যার এই নৃত্যশৈলী অত্যন্ত ঐতিহ্য সম্পন্ন। আমার প্রথম নিবেদন শিবতাণ্ডব স্তোত্র। এই নৃত্যশৈলীটি দেবাদিদেব মহাদেবের শক্তি ও সৌন্দর্য বর্ণনার উপর আধারিত এবং তাণ্ডব রসাশ্রিত। আমার প্রথম প্রস্তুতি শিবতাণ্ডব স্তোত্র।
gari gani tai gari gani tai gari ta tena ke tenita karta dena ta tena ke tenita karta dena ta tenita tenita kalinta tenita takabina जगन्नाथ स्वामी नयन पथगामी भवत में जगन्नाथ स्वामी नयन पथगामी भवत gari gani ta ta de ta de ta de ta kada ta gari gani ta ta de ta de ta de ta kada ta gari gani ta जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे di kita de dalang teta teta taketa teta taketa teta taketa tatam tatak gadi ta dena ketenita kerkedena kerkedenita dena ketenita kerkedena kerkedenita dena ketenita kerkedena kerkedenita tenita tak gadi ta dena ketenita kerkedena kerkedenita dena ketenita kerkedena kerkedenita dena ketenita takdena takdena kada tak gadi gadi kada tak gadi gadi kada tak gadi tene te taki te tene te taki dete 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 ta deita tene te taki te tene te taki dete 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 ta deita tene te taki te tene te taki dete 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 ta deita ta deita 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 tene te taki te tene te taki dete 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 ta deita ta deita 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 dete ta dete ta dete ta dete ta dete ta dete ta deta 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 dagen taka dene taka dene dagen taka dene taka tenta taka taka gadigin sai tenta taka taka gadigin sai tenta taka taka gadigin da gadena 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 ta gadigin da gadigin da gadigin da जटाट बीघानच्चल प्रवाह कावितस्थले Rena kita ta deita Rena kita ta deita da te deita tu ta te deita ta deita ta deita जटाट बीघानच्चल प्रवाह कावितस्थले da te deita tu ta te deita da te deita ta te deita
de da tu na ta de da da de da tu da de गदे हरं वरं भुजंग सुन्दमालिकम् da de da tu na ta de da da de da tu da de da de na da tu de da de da de na da tak kit tak de kit tak gadi gan tak kit tak de kit tak gadi gan tak kit de kit tak de kit tak gadi tak gadi gan tak kit tak gadi gan डमट 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 डमन्निनाद वट्टमार्वयम् neta 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 tak de neta डमट 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 डमन्निनाद वट्टमार्वयम् चकार चंड तांडव तनोतुज शिव शिवं चकार चंड तांडव तनोतुज शिव शिवं चकार चंड तांडवं तनोतुज शिव शिवं तनोतुज शिव जटाकटाह सम्भ्रमा ब्रह्मन्निलिम्पनिर्झरी जटाकटाह सम्भ्रमा ब्रह्मन्निलिम्पनिर्झरी विलोल वीचि वल्लरी विलोल वीचि वल्लरी विलोल वीचि वल्लरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि विराजमान मूर्धनि विराजमान मूर्धनि धगत 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 चल ललाट पट्ट पावके धगत 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 चल ललाट पट्ट पावके धगत 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 चल ललाट पट्ट पावके किशोर चंद्रशेखरे किशोर चंद्रशेखरे किशोर चंद्रशेखरे रति प्रतीक्षणं मम रति प्रतीक्षणं मम दिमित् 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 हन मृदंग पुंग मंगल दिमित् 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 हन मृदंग पुंग मंगल Jenam, takita, tente, nakita, tatragirta, gopanda, dikita, trekardena, kita, trekardena, tatragirdatena, takagadikin, day, tatragirdatena, takagadikin, day, tatragirdatena, gadikin, दिमित् 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 हन मृदंग पुंग मंगल दिमित् 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 हन मृदंग पुंग मंगल परिक्रमा प्रवर्तित प्रचंड तांडव शिव परिक्रमा प्रवर्तित प्रचंड तांडव शिव 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 प्रचंड तांडव
আমার এবারের পরিবেশনা পল্লবী। পল্লবী শব্দের অর্থ হল বিন্যাস করা বা বিস্তৃত করা। পল্লবী নৃত্য পর্যায়টি ওড়িশি নৃত্যের মধ্যে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে থাকে। পল্লবী নৃত্যে ছন্দ সম্বন্ধীয় তাল মিলিত হয়ে এই নৃত্য পর্যায়টিকে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত করে তোলে। আমার এবারের প্রস্তুতি কলাবতী পল্লবী। ধন্যবাদ জানাই ডক্টর পুষ্পিতা মুখার্জি ও কুমারী সুময়ী মুখার্জিকে। আমরা এখন অনুষ্ঠানের শেষে কল্যাণ মন্ত্রে দ্বারা আজকের এই কার্যক্রম সমাপ্ত করব। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি।